মজলুম জননেতা মাওলানা ভাসানীর জন্ম উৎসব এবং পদপ্রদান অনুষ্ঠান সভাপতিত্ব করছেন বক্তৃতা কেন্দ্রের পরিচালক, কবি এবং রম্য লেখক জনাব শাহজাহান আবদালী। অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের প্রধান অতিথি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক এবং বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ছিলেন এবং ভাষাবিজ্ঞানী। আজকে এই অনুষ্ঠানে উনি এসে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। আমরা সবাই তার আগমনে আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন প্রধান আলোচক, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন, যারা অনুষ্ঠান শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মজলুম জননেতা মাওলানা ভাসানী উনি একজন নেতাই শুধু নন, উনি এদেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে গিয়েছিলেন। আমরা যদি ওনার প্রথম জীবন থেকে দেখতে চাই, সময় সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন, পরবর্তী সময়ে ওনার আসামে যাতায়াত এবং সেখান থেকে দেওবন্দে যেয়ে লেখাপড়া করা, 2 বছর লেখাপড়া করা এবং সেখানে কৃষক আন্দোলনে, আসামের কৃষক আন্দোলনে সংযুক্ত হওয়া, কৃষকদেরকে সংগঠিত করা, এই বিষয়গুলো সেখানে আমরা দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই আসামে সেখানে উনি এমএলএ নির্বাচিত হয়েছিলেন। এইভাবে উনি ওনার জীবন শুরু করেছিলেন। দেশপ্রেমিক চিত্তরঞ্জন দাস ওনার সান্নিধ্যে আসেন এবং ওনার বক্তব্য শুনে উনি খুবই বিমোহিত হন এবং উনি ওনার দলে যোগদান করেন। পরবর্তী সময়ে উনি এর আগেও উনি কংগ্রেসে যোগদান করেন। এইভাবে ওনার জীবন পরিচালিত হচ্ছিল। পরবর্তী সময়ে আমরা যখন দেখব যে 1947 সালে যখন দেশ ভাগ হয় এবং 1947 থেকে 1971 সন পর্যন্ত এই যে দীর্ঘ পথচলা, এই পথচলায় উনি অত্যন্ত সক্রিয়ভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং এদেশের গণমানুষের একজন কাছের লোক হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমরা যদি দেখি ওনাকে, উনি ভাষা আন্দোলনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমাদের যেই ভাষা আন্দোলনে যে 144 ধারা ভঙ্গ করা হয়েছিল, উনি ওই মিটিংয়েই সভাপতিত্ব করতেছিলেন এবং ওখানে জনাব অলি আহমেদ বলেছিলেন যে আমরা আগামীকালের যেই 21 ফেব্রুয়ারির যেই 21 ফেব্রুয়ারির যেই 144 ধারা আমরা আগামীকাল ভাঙতে চাই এবং ওইখানেই ওনার সভাপতিত্বে সেটা নিশ্চিত হয় এবং পরের দিন সেই 21 ফেব্রুয়ারিতে আপনারা সবাই জানি যে আমাদের সালাম, রফিক, শফিক, বরকত যারা জীবন দিয়েছিল সেদিনে সেই আন্দোলনে। পরবর্তী সময় আমরা দেখলাম পরের দিন 22 ফেব্রুয়ারিতেও উনি যেইভাবে নেতৃত্ব দিলেন, পুলিশের নিষেধাজ্ঞা ছিল, সভা করা যাবে না, তারপর উনি মোনাজাত ধরে এই দীর্ঘ মোনাজাতের মাধ্যমে উনি পুরো বক্তব্যটাই উনি শেষ করেছিলেন। আরও মজার ব্যাপার ছিল যে যারা নিষেধ করতে এসেছিল যে সভা করা যাবে না, তারাই হাত তুলে মোনাজাতে অংশগ্রহণ করেছিল সেদিন। এইভাবে সকল আন্দোলনেই ওনার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং উনি একটা নির্লোভ লোক ছিলেন। ওনার মধ্যে কোনো লোভ কখনই কাজ করেনি। উনি শুধু দিতে জানতেন এবং উনি নেওয়ার কোনো আকাঙ্ক্ষা ওনার মধ্যে আমরা তার পূর্ণ জীবনে আমরা কখনো লক্ষ্য করিনি। 1947 পর থেকে নিয়ে 1971 সনে পর্যন্ত ওনাকে আমরা বা ওনার আমৃত্যু পর্যন্ত ওনাকে আমরা কোনো সরকারি কোনো পদে অধিষ্ঠিত হতে আমরা ওনাকে দেখিনি। যার ফলে আমরা দেখেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওনাকে জাতীয় নেতা হিসাবেই অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা ফজলুল হক এবং আরও যারা ছিলেন এবং মাওলানা ভাসানী, উনি সেই জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছিলেন। এইভাবে আমরা যদি ওনার আদর্শ লক্ষ্যকে যদি আমরা পালন করতে চাই বা দেখতে চাই, বিশেষ করে এই সময়টাতে আমরা দেখি যে এই ধরনের ব্যক্তিত্ব বা এই ধরনের নেতৃত্বের অভাব আমরা লক্ষ্য করি। আমরা যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা আগে পরে যদি বলতে চাই যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1972 পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 54 বছর আমরা অতিবাহিত হয়েছে আমাদের। আমরা কিন্তু ওই মাপের কোনো নেতা, ত্যাগী নেতা আমরা কিন্তু খুঁজে পাই না। আমরা যখন যারা যখন ক্ষমতায় থাকে তাদের আমরা অনেকখানি প্রশংসাই শুনি, মিডিয়াগুলোতে তাদের সম্পর্কে ভালো ভালো লেখা আমরা দেখি, কিন্তু পরবর্তী সময় তারা যখন ক্ষমতা থেকে চলে যায় তখন তাদের সম্পর্কে অনেক ধরনের কথা বেরিয়ে আসে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই গত 24 আন্দোলনের পর থেকে নিয়ে এই পরে এ পর্যন্ত
যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে, দেশের অর্থনীতিকে যেভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে মাওলানা ভাসানী যে দীর্ঘ সময় উনি রাজনীতি নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষকে তার সাথে নিয়ে উনি আন্দোলন সংগ্রাম করেছেন, ওনার মধ্যে কিন্তু ওনার সেই এই গুণটি কেউ কখনো বলতে পারবে না যে উনি এখানে আপোষ করেছেন, ওখান থেকে কোনো কিছু উনি গ্রহণ করেছেন, এই ধরনের কথা কেউ বলতে পারবেন না। উনি সবসময় সাদাসিধা জীবনযাপন করতেন। ওনার বিশেষ করে যে দিবসটি এখনও সবাই পালন করে, যে ফারাক্কা দিবস, যেটা ফারাক্কা লং মার্চ যে আন্দোলনটা বলা হয় আর কি, যেটা উনি করেছিলেন, যেটা এই দিবসটা কিন্তু এখনও প্রতি বছর মানুষ পালন করে, বিভিন্ন সংগঠনগুলো পালন করে থাকে। এইভাবে উনি অন্যায়ের প্রতিবাদ উনি করেছেন, অন্যায়ের বিষয়ে উনি কখনই আপোষ করেন নাই। যেখানে যা বলার দরকার উনি সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই দিক থেকে তিনি অসীম সাহসের অধিকারী ছিলেন এবং সেইভাবেই উনি নিজেকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশকে। 1971 সনে যে 1970 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলে উনি একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই কিন্তু উনি সেদিন নির্বাচন থেকে সরে আসছিলেন, যে যদি আমি নির্বাচনে আসি তাহলে এখানে নৌকা প্রতীক নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী লীগ নির্বাচন করছে, সেখানে হয়তো ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে। উনি চাচ্ছিলেন যে না, আমাদের যাতে ভোট ভাগাভাগি না হয়, আমার বাঙালির ভোট যেন বাঙালি আমরাই সবাই পেতে পারি, একটা দল পেতে পারে, যার প্রেক্ষিতে আমরা একটা সময় স্বাধীনতার দিকে ধাবিত হতে পারবো। এই লক্ষ্যটা সামনে রেখে উনি নির্বাচন করা থেকে উনি বিরত ছিলেন। এই বাংলাদেশের আমরা যদি বলতে যাই, দোষগুণ যদি আমরা বিচার না করে যদি বলতে চাই, তারপরও আমরা বলতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় সংগঠন, বিএনপি একটি বড় সংগঠন। এর মধ্যে সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ 1949 সালে যখন প্রতিষ্ঠিত হয়, সেই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু মাওলানা ভাসানী ছিলেন। উনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওই সময়। এইভাবে উনি যখন ওনার মধ্যে বিরোধ এসেছে, ওনার অপছন্দ কিছু হয়েছে, সেখান থেকে উনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করে যদি কাজ না হয়, সেখান থেকে উনি চলে গিয়েছেন, সেখান থেকে উনি পদত্যাগ করে চলে গিয়েছেন। এইভাবেই উনি নিজেকে সারা জীবন এইভাবেই উনি অতিবাহিত করেছেন। আজকের এই দিনে আমরা যেই রাজনৈতিকভাবে যে শূন্যতার মধ্যে আছি, বা আমাদের অর্থনৈতিকভাবে যেরকম ধরনের আমরা দেউলিয়ার মধ্যে আমরা আছি, এই সময়টা তো ওনার মতো নেতৃত্ব অনেক বেশি দরকার ছিল। আমি মনে করি ওনাকে তো আমরা কখনো আর ফিরে পাবো না, কিন্তু ওনার যে নেতৃত্ব, ওনার যে গুণাবলী, যে বিষয়গুলো আমাদের এই প্রজন্মের মধ্যে যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং তারা যদি ধারণ করতে পারে, তাহলে আমার মনে হয় যে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আমি মনে করি আজকের এই দিনটি হয়তো আরও বড় আকারে জাতীয়ভাবে হয়তো পালন করা উচিত ছিল, সেটা হয়তো হয়নি। সাধারণ আবদারি আমাদের মাননীয় সভাপতিকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাজি করিয়ে আজকে একটি ছোট্ট পরিসরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি সর্বত্রই এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার, ওনাকে মূল্যায়ন করা দরকার। ওনাকে মূল্যায়ন করার মধ্য দিয়েই আমরা আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করতে পারবো, নতুন প্রজন্মকে সৎ পথে এবং সৎ রাজনীতির দিকে ধাবিত করতে পারবো আমি মনে করি। আমরা আজকে এই দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি মনে করি ওনার আদর্শ আমরা বাহক হিসাবে, আমরা যারা আলোচনায় আজকে অংশগ্রহণ করছি বা আমরা যারা আলোচনা শুনছি, আমরা বাহক হিসাবে আমরা সবার কাছে পৌঁছে দিব এবং ওনার যে আদর্শ এবং নীতিগুলো আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে এবং আমাদের নতুন প্রজন্মের মধ্যে যেন অঙ্কুরিত হয়, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমি ওনাকে আবারও শ্রদ্ধা জানিয়ে এবং আজকের প্রধান অতিথি, যিনি অনেক কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, উনি এত ছোটো পরিসরে উনি আসেন না, উনি অনেক বড় পরিসরেই উনি সবসময় থাকেন, তারপরেও উনি এসেছেন। এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা, এবং আমাদের আজকের যে সভাপতি, উনি আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছেন, আমি দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে, সেজন্য ওনার কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।